বাংলাদেশের প্রান্তিক জনপদ থেকে শুরু করে পৃথিবীর বিভিন্ন প্রান্তে ঠিক এই মুহূর্তে কি ঘটছে তা নিয়ে আয়োজন এখন চারদিক। পুরো আয়োজনে আপনাদের সঙ্গে আছি মুজাহিদ শুভ। ডাকসু নির্বাচন নিয়ে হাইকোর্টের আদেশ স্থগিত করেছেন চেম্বার আদালত। পাশাপাশি এস.এম. ফরহাদের প্রার্থিতা কেন বাতিল হবে না জানতে চেয়ে রুল জারি করা হয়েছে। দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচন আগামী 30 অক্টোবর পর্যন্ত স্থগিত করে হাইকোর্ট। সোমবার ডাকসু জিএস প্রার্থী এস.এম. ফরহাদের প্রার্থিতা বৈধতা চ্যালেঞ্জ করে অপরাজয় ৭১, অদম্য ২৪ প্যানেলের মুক্তিযুদ্ধ ও গণ আন্দোলন বিষয়ক সম্পাদক প্রার্থী ফাহমিদা আলমের রিটের শুনানিতে এ আদেশ দেন হাইকোর্ট। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইনজীবী শিশির মনির জানান, ছাত্রলীগের পদে থাকার যে তালিকা উপস্থাপন করা হচ্ছে তার সঠিক কোনো প্রমাণ নেই। ফরহাদ ১৮ সাল থেকেই শিবিরের সাথে যুক্ত। জুলাই আন্দোলনেও তার গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। পরে হাইকোর্টের আদেশ স্থগিত করার পর শিশির মনির জানান, কাল পূর্ণ শুনানিতে ফরহাদের প্রার্থিতার বিষয়ে সিদ্ধান্ত আসবে। নির্বাচনের প্রচারণায় কোনো বাধা নেই বলেও জানান তিনি। মাননীয় চেম্বার জাজ হাইকোর্ট ডিভিশনের এই আদেশ যে ডাকসু নির্বাচনকে স্থগিত করে যে আদেশ দিয়েছিল, এই আদেশকে সিএমপি ফাইল বা সিভিল মিসসেলেনিয়াস পিটিশন ফাইল এবং শুনানির আগ পর্যন্ত স্থগিত আদেশ দিয়েছেন। অর্থাৎ এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু নির্বাচন পরিচালনার ক্ষেত্রে এই মুহূর্তে কোনো বাধা থাকলো না, এবং যে যেখানে প্রচারণা করছেন, নির্বাচনের যে যেখানে প্রতিযোগিতা করছেন তাদের প্রতিযোগিতা করার ক্ষেত্রেও এবং প্রচারণা করার ক্ষেত্রেও কোনো বাধা নাই। আমরা আগামীকালকে সকালে অফিস খুললে সিএমপি দায়ের করব। আশা করি আগামীকালকেই গুরুত্বের বিচারে বাকিটা আদালতে শুনানি হবে। কিন্তু ইন দ্য মিন টাইম হাইকোর্ট ডিভিশনের আদেশের কার্যকারিতা স্থগিত থাকবে। অর্থাৎ ডাকসু নির্বাচন আয়োজন, পরিচালনা, ক্যাম্পেইন, ছাত্রদের উৎসাহ এই ব্যাপারে কোনো স্থগিতাদেশ থাকলো না। এই মুহূর্তে ক্যাম্পাসে আছেন সহকর্মী ফরহাদ বিন নূর ও জাওয়াদ মাহমুদ। এ নিয়ে আরও তথ্য জানতে যুক্ত হচ্ছি দুজনের সঙ্গে। প্রথমে ফরহাদের কাছে যাব। ফরহাদ, শিক্ষার্থীদের প্রতিক্রিয়া কি, প্যানেলগুলো কি বলছে, বিস্তারিত জানাবেন। একটু আগে দেখছিলাম যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ইসলামী ছাত্র শিবির তাদের নেতৃত্বে একটি মিছিল হয়েছিল। এখন আমরা দেখছি যে ছাত্র দলের নেতৃত্বে আরেকটি মিছিল হচ্ছে। এখানে রয়েছেন আবিদুল ইসলাম খান, শেখ তানভীর বাড়ি হামিব এবং মায়ের যারা প্রার্থীরা রয়েছেন তারা রয়েছেন, এবং ছাত্র দলের মিছিলটি আমরা দেখলাম যে হলপাড়া হয়ে আবার মল চত্বর শ্যাডো হয়ে সম্ভবত আমরা ধারণা করছি যে মিছিলটি আর মধুর ক্যান্টিনের দিকে এগিয়ে যাবে। এবং তারাও এই যে হাইকোর্ট যে স্থগিত করেছিল, স্থগিতের পরই আবার যে চেম্বার আদালত যে সেই আদেশ স্থগিত করেছে নির্দেশের, সেটিকে স্বাগত জানিয়ে আমরা দেখছি ইসলামী ছাত্র শিবিরের পর এবার ছাত্র দলের আমরা মিছিল দেখছি। তারাও এইটিকে স্বাগত জানাচ্ছেন এবং তারা বলছেন যে ৯ তারিখের পক্ষে তারাও স্লোগান দিচ্ছেন, এবং আমরা একটু স্লোগানগুলো শোনার চেষ্টা করব। আমরা দেখছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে এই মুহূর্তে যে ঢাকা বিশ্ববিদ্যালয় একটু উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে। মূলত সেটি হচ্ছে, আমরা দেখেছি যে যখনই ডাকসু নির্বাচন বন্ধের বা স্থগিতের যে ঘোষণা দেয় হাইকোর্ট, এরপরই কিন্তু আমরা দেখেছি শিক্ষার্থীদের সহ বিভিন্ন প্যানেলে যারা রয়েছেন তাদেরকে তারা সবাই মূলত অনেকেই আসলে এই প্রতিক্রিয়া জানিয়েছেন স্থগিতের ব্যাপারে। এরপরই একটু পরই আমরা আবার দেখেছি যে
হাইকোর্ট যে স্থগিতের আদেশ দিয়েছিল সেটির বিরুদ্ধে সেটিকে স্থগিত করেছে আবার চেম্বার আদালত, এবং এরপরই কিন্তু আমরা দেখছি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একের পর এক মিছিল হচ্ছে এবং তারা সবাই এই যে চেম্বার আদালত যে স্থগিত করেছে সেটিকে স্বাগত জানাচ্ছে। আমরা দেখছি এখানে মিছিলে নেতৃত্ব দিচ্ছেন ছাত্রদলের সমর্থিত যে ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান সহ শেখ তানভীর বাড়ি হামিম এবং মায়েদ যারা রয়েছেন তারা এখানে কিন্তু মিছিলে নেতৃত্ব দিচ্ছেন এবং তাদের মিছিল এই ছাত্রদলের এই মিছিলে আমরা দেখছি যে তারা মূলত 9 তারিখে নির্বাচনের ব্যাপারে তারা স্লোগান দিচ্ছেন। তারাও বলছেন যে কোনো প্রকার ষড়যন্ত্র তারা সহ্য করবেন না, এবং মূলত আমরা দেখেছিলাম যে অপরাজেয় 71 অদম্য 24 প্যানেলের যে একজন প্রার্থী তিনি যখন SM ফরহাদ শিবিরের সমর্থিত প্রার্থীর বিরুদ্ধে যখন প্রার্থিতার বিষয়ে যখন রিট করেছিলেন, এরপরই কিন্তু আমরা দেখলাম যে আজকে এরকম স্থগিতের আদেশ আসে এবং সেই আদেশ আবার কিছুক্ষণ পরে বাতিল করে দেয় চেম্বার আদালত। এর প্রেক্ষিতে কিন্তু আমরা দেখছি ডাকসু নির্বাচন 9 তারিখে হওয়ার পক্ষে কিন্তু এখানে শিক্ষার্থীরা মিছিল করছেন এবং 9 তারিখের পক্ষে তারা স্লোগান দিচ্ছেন। তো এই ছিল আমার কাছে সবশেষ তথ্য। আমরা পরবর্তীতে আবার যুক্ত হব ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি জানাতে। আমরা দেখছি নিশ্চয়ই এখানে ছাত্রদলের যারা প্রার্থীরা রয়েছেন তারা নিশ্চয়ই এটার ব্যাপারে প্রতিক্রিয়া জানাবেন। আমরা সে প্রতিক্রিয়ার অপেক্ষায়, এবং তারা আমরা ধারণা করছি রাজু ভাস্কর্যে তারা সম্ভবত যেতে পারেন বলে আমরা ধারণা করছি। এবং ছাত্রদলের এই মিছিল থেকে আমরা দেখছি ছাত্রদলের মিছিলটিও বেশ বড়। ছাত্রদলের মতো ছাত্র শিবিরের মতো তারা কিন্তু একই দাবি তুলছেন যে কোনো প্রকার বানচাল এখানে সহ্য করা হবে না, এবং 9 তারিখের যে তারিখ ঘোষণা করা হয়েছে সেই তারিখেই নির্বাচন হতে হবে। আমরা একটু ছাত্রদলের যে স্লোগানগুলো শোনার চেষ্টা করব। আমরা জানি যে আরেক ঢাকা বিশ্ববিদ্যালয়ে উমামা ফাতিমা স্বতন্ত্র শিক্ষার্থী জোটের উনি ভিপি প্রার্থী, উনিও এক জায়গায় এই মুহূর্তে ব্রিফ করে প্রতিক্রিয়া জানাচ্ছেন। আমরা চলে যাচ্ছি সেখানে। ভোটার তালিকা দেওয়া হয়েছে তখন কিন্তু গত 2019 সালে চিহ্নিত সন্ত্রাসী জুলিয়াস সিজার তালুকদার তিনি কিন্তু ডাকসুর প্রার্থীরা বা ভোটার তালিকায় তার নাম এসেছে। সাথে সাথে কিন্তু এখানে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের পক্ষ থেকে ব্যবস্থা নেওয়ার কথা ছিল, কিন্তু সেটা না করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জুলিয়াস সিজারকে প্রার্থীরা গ্রহণ করার সুযোগ করে দেয়। এর পরবর্তীতে আমরা যখন আমাদের প্যানেলগুলোর পক্ষ থেকে বলছিলাম যে আপনারা ভোট কেন্দ্র বাড়ান, যে কোনো মূল্যে আবাসিক অনাবাসিক নারী শিক্ষার্থী যারা আছে তাদেরকে আসার সুযোগ করে দিতে হবে, কিন্তু আমরা দেখছি যে ভোট কেন্দ্র বাড়ানো নিয়েও 50 রকমের টালবাহানা করছে আমাদের প্রশাসন। এখনো পর্যন্ত
যে কোনোভাবেই হোক ডাকসু নির্বাচন আমরা চাই, কারণ বাংলাদেশের আগামী দিনের অভিযাত্রা গণতন্ত্রের অভিমুখে অভিযাত্রা। যে কোনো মুখে যে কোনো মূল্যে আমাদের এই ডাকসু নির্বাচন আমাদের অনুষ্ঠিত করতে হবে। একটা ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন আমাদের অনুষ্ঠিত করতে হবে। সেখানে আমি ভিপি প্রার্থী হওয়া সত্ত্বেও আমি জিতি বা হারি, আরেকজন ক্যান্ডিডেট জিতুক বা হারুক, এই নির্বাচনটা অনুষ্ঠিত করা হচ্ছে আমাদের দায়িত্ব, এবং এই মহান দায়িত্ব নিয়ে কিন্তু আমরা এই ডাকসু ইলেকশনে অংশগ্রহণ করছি। আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে কথা বলছিলেন ওমামা ফাতেমা। এই মুহূর্তে আছেন আমাদের সঙ্গে, ক্যাম্পাস থেকে যুক্ত হবেন সিফাত শাহরিয়ার। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। জাহাঙ্গীরনগর থেকে সিফাত, আপনি জানাবেন যে সেখানে শিক্ষার্থীদের প্রতিক্রিয়া কীরকম, প্রচারণা কেমন চলছে, সে বিষয়ে জাকসুর সবশেষ তথ্য আমাদেরকে জানাবেন সিফাত শাহরিয়ার। শুভ, আমরা তো সকাল থেকেই আছি। শুভযত গড়িয়েছে, প্রচারণার ধরন স্থানও পরিবর্তন হয়েছে। কিছুক্ষণ আগেই যারা অনাবাসিক শিক্ষার্থী তাদের বাস যোগে কিন্তু ক্লাস শেষে বাস সেরে গেল ঠিক 5টার সময়। তার আগে দুপুরের দিকে আমরা যখন দেখেছি ক্লাস শেষে হয়েছে, ক্লাসের ছুটি হয়েছে, তখন কিন্তু ক্লাস প্রাঙ্গণ এবং যে চত্বরগুলো রয়েছে সেই চত্বরগুলোতে সহপাঠীদের দিয়েই মূলত প্রচারণার কাজ শুরু করেছে। যেহেতু যারা প্রার্থী তারাও শিক্ষার্থী, যারা ভোটার তারাও শিক্ষার্থী, সেক্ষেত্রে যারা স্বতন্ত্র রয়েছে আমরা দেখেছি স্বতন্ত্ররা যেহেতু তাদের কোনো প্যানেল নেই, সেক্ষেত্রে তারা এককভাবেই প্রচারণা চালাচ্ছে। সেক্ষেত্রে তাদের সহপাঠীরা তাদেরকে সহযোগিতা করছেন। আমরা দেখছি কয়েকজন সহপাঠীকে নিয়েই তারা প্রচারণা চালাচ্ছেন। যারা দলীয় প্রার্থী রয়েছে, এখানে ছাত্রদল, ছাত্র শিবির সমর্থিত প্যানেল রয়েছে এবং সাংস্কৃতিক সংগঠনেরও প্যানেল রয়েছে। সে সাথে বলে রাখি যে স্বতন্ত্র যে প্রার্থীরা তারাও একটা প্যানেল করেছে। সব মিলিয়ে 7টি প্যানেল রয়েছে, এর বাইরে স্বতন্ত্র প্রার্থীরা রয়েছে। সেসব যারা প্যানেলে রয়েছে তারা কিন্তু দলবদ্ধভাবে জয়ী হতে চায়, তার জন্য একসাথেও আমরা দেখছি ভাগ ভাগ হয়ে তারা প্রচারণা চালাচ্ছেন। সাদা কালো লিফলেট নিয়ে ভোটারদের কাছে যাচ্ছেন, যারা তার সহপাঠী সিনিয়র জুনিয়রদের কাছে যাচ্ছেন, দোয়া চাইছেন এবং সেই সাথে ভোট দেওয়ার জন্য নানা প্রতিশ্রুতি দিচ্ছেন এবং সামনে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়কে সবার বিশ্ববিদ্যালয় করার জন্য, এবং এখানে যেহেতু সংস্কৃতি মনার মানুষের শিক্ষার্থী এবং বহু সংস্কৃতি চর্চা কেন্দ্র বলা হয়, সংস্কৃতির রাজধানী বলা হয় এই শিক্ষার্থীরা বলছিলেন যে সেক্ষেত্রে এখানে যদি সেই সংস্কৃতি চর্চাটা অব্যাহত থাকে এবং সামনের দিনগুলোতে এটি যেহেতু একটি আবাসিক বিশ্ববিদ্যালয় বলা, যেখানে আবাসিক শিক্ষার্থীরা অনেক বেশি সংখ্যক থাকেন, সেক্ষেত্রে মেয়েদের যে হলগুলো রয়েছে তার আশপাশে নিরাপত্তা বাড়ানো এবং তাদের ক্যাম্পাসগুলোতে তাদের যাতে নিরাপত্তা বাড়ানো যায় এবং সর্বোপরি পরিবহন ব্যবস্থা, খাদ্যর যে দুরবস্থা, এই সব বিষয়ে তারা আসলে সকলেই মোটামুটি একই ধরনের প্রতিশ্রুতি দিচ্ছেন। ভোটাররা বলছেন যে শুধু প্রতিশ্রুতি নয়, যারা এটিকে আসলে কার্যকরীভাবেই তারা এটিকে করতে পারবে, কার্যকর করতে পারবে, তাদেরকে তারা ভোট দেবেন এবং সেই সাথে তারাই যাতে জয়ী হন সেটিও প্রত্যাশা করছেন ভোটাররা। তো এই ছিল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে আমার কাছে শুভ সবশেষ। জাকসু থেকে সবশেষ খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী সিফাত শাহরিয়ার। 144 ধারা ভঙ্গ করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ করেছেন নারী শিক্ষার্থীরা। বিকেল 3:30টার দিকে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারের সামনে অবস্থান নেয় তারা। পরে 144 ধারা ভঙ্গ করে মিছিল বের করে প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নেয় তারা। এ সময় শিক্ষার্থীদের ওপর হামলায় জড়িতদের গ্রেফতার এবং আহতদের চিকিৎসার দাবিতে স্লোগান দেন। সেই সাথে গ্রামবাসীর সঙ্গে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সমঝোতার অভিযোগ তুলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের বক্তব্য প্রত্যাহারের দাবি জানান তারা। এদিকে একই দাবিতে প্রশাসনিক ভবনের সামনে বিক্ষোভ করেন বিশ্ববিদ্যালয়ের দৃষ্টি ও বাক প্রতিবন্ধী শিক্ষার্থীরা। এর আগে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে শনিবার থেকে রোববার পর্যন্ত শিক্ষার্থীদের সঙ্গে জোবরা গ্রামবাসীর দফায় দফায় সংঘর্ষে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অন্তত 400 শিক্ষার্থী আহত হন। পরে সোমবার রাত 12টা পর্যন্ত 144 ধারা জারি করে প্রশাসন। স্থানীয় সন্ত্রাসীদের কর্তৃক শিক্ষার্থীদের উপর হামলা হয়েছে। আমরা তাদের সুষ্ঠু তদন্তের দাবিতে বিচার চাই এবং প্রশাসন আসলে গত 1 বছরে যা যা কর্মকাণ্ড ঘটেছে এখান থেকে বোঝা যায় যে প্রশাসন তার কার্যক্ষমতা হারিয়েছে। তো আমরা আমাদের দাবি যে এই সুষ্ঠু তদন্তের পরে, বিচারের পরে যাতে প্রশাসন নিজ দায়িত্ব পদত্যাগ করে। শিক্ষার্থীদের ওপর বহিরাগতদের হামলার প্রতিবাদ ও হল ছাড়ার নির্দেশ বাতিল সহ 6 দফা দাবিতে জব্বারের মোড় এলাকায় রেলপথ
অবরোধ করে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। এতে বন্ধ হয়ে যায় ঢাকা ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল। দুর্ভোগে পড়েন সাধারণ যাত্রীরা। এর আগে ভোরে ছাত্রীদের অনেকে হল ছাড়লেও পরে ক্যাম্পাসে অবস্থান নেন শিক্ষার্থীরা। এ সময় শিক্ষার্থীদের ওপর বহিরাগতদের হামলার প্রতিবাদ জানান তারা। একই সঙ্গে হল ছাড়ার নির্দেশ বাতিল সহ 6 দফা দাবিতে বিক্ষোভ মিছিল করেন। বহিরাগত দিয়ে হামলার দায়ে প্রক্টোরিয়াল বডিকে পদত্যাগ, কম্বাইন্ড ডিগ্রি চালু ও উপাচার্যের ক্ষমা প্রার্থনার দাবিও করেন শিক্ষার্থীরা। দাবি আদায় না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা। বিশ্ববিদ্যালয়ের ছোটখাটো সমস্যা শিক্ষকরাই সমাধান করতে সক্ষম। সব জায়গায় আইন শৃঙ্খলা বাহিনীর প্রয়োজন হয় না। আলোচনার মাধ্যমে সমাধান সম্ভব বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। দুপুরে সিলেট জেলা প্রশাসকের কার্যালয়ে জেলার সকল ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় শেষে তিনি কথা জানান। তিনি আরও বলেন, সামনে নির্বাচন ঘনিয়ে আসায় আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সেনাবাহিনীর পাশাপাশি নৌ ও বিমান বাহিনীও মাঠে থাকবে। অনুপস্থিত পুলিশ সদস্যদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও সতর্ক করেন তিনি। এছাড়া নুরুল হক নূরের ওপর হামলাকে তিনি দুর্ভাগ্যজনক উল্লেখ করে বলেন, এ ধরনের ঘটনা কোনোভাবেই কাম্য নয়। সংক্ষিপ্ত সফরে এসে তিনি সিলেট জেলা ও মহানগর পুলিশ ও র্যাবের কার্যক্রম পরিদর্শন করেন। প্রতি সমাজে কিন্তু কিছু কিছু লোক থাকে যারা সমাজটাকে একটা কন্ট্রোলের ভিতরে রাখে। তো এখানেও যেমন ধরেন আমাদের ইউনিভার্সিটিতে যারা শিক্ষকতা করতেছেন ভিসির আছেন, তারা খুবই যোগ্য এবং খুবই লার্নেড মানুষ এবং ছাত্ররাও তাদের মেনে চলে। আমার মনে হয় ওনারা এই তাদের যে ছোটোখাটো সমস্যাগুলি আছে আমাদের এই শিক্ষক এবং ছাত্ররা আলোচনার মাধ্যমে তারা সমাধান করতে পারে। নুরুর উপরে যে আক্রমণটা এটা খুবই দুর্ভাগ্যজনক। উনি একটা জাতীয় পর্যায়ের নেতা, ওনার উপরে একটা আক্রমণটা খুবই দুর্ভাগ্যজনক। কিন্তু উনি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাক, আমরা সবাই আল্লাহর কাছে দোয়া করি। বারবার ধ্বংসের চেষ্টা হলেও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে ঘুরে দাঁড়িয়েছে বিএনপি। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়ে একথা বলেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দলটির মহাসচিব আরও বলেন, নির্বাচন নিয়ে ষড়যন্ত্র চলছে। ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনে বিএনপি সরকারকে সর্বাত্মক সহযোগিতা করবে। সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করে গণমাধ্যমের মুখোমুখি হয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর আরও বলেন, বিএনপি আগামীতে রাষ্ট্র ক্ষমতায় গেলে দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে রাজনৈতিক পরিবর্তন ও অর্থনৈতিক পরিবর্তনের মধ্য দিয়ে দেশকে সমৃদ্ধির দিকে নিয়ে যাবে। বারবার চেষ্টা করা হয়েছে বিএনপিকে ধ্বংস করে ফেলবার, কিন্তু বিএনপি ফিরিস পাখির মতো প্রতিবার এই আদর্শকে নিয়ে, জিয়াউর রহমানের আদর্শকে নিয়ে, খালেদা জিয়ার আদর্শকে নিয়ে জেগে উঠেছে। আগামী ফেব্রুয়ারি মাসে 26শে ফেব্রুয়ারি মাসে যে নির্বাচন অনুষ্ঠানের কথা আছে, সেই নির্বাচন অনুষ্ঠান সুষ্ঠুভাবে করার সর্বোচ্চ সহযোগিতা করা, সাহায্য করা। সারা দেশে নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী। সকাল থেকে ফ্রি মেডিকেল ক্যাম্প, র্যালি, আলোচনা সভা সহ মিলাদ মাহফিল অনুষ্ঠিত হচ্ছে। সকালে বগুড়ায় বিএনপি কার্যালয়ে দলীয় পতাকা উত্তোলন ও প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়ে কর্মসূচি শুরু হয়। পরে শহীদ জিয়াউর রহমান শিশু হাসপাতালে ফ্রি চিকিৎসা সেবা দেওয়া হয়। এদিকে বরিশালে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হাসপাতাল রোড থেকে র্যালি শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। র্যালিতে অংশগ্রহণকারী নেতাকর্মীরা বলেন, দেশে স্থিতিশীলতা ফিরিয়ে আনতে জাতীয় নির্বাচন জরুরি, তবে তা পিআর পদ্ধতিতে নয়। আর ময়মনসিংহে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বের হয় বর্ণাঢ্য শোভাযাত্রা। এতে অংশ নেন স্থানীয় বিএনপির নেতাকর্মীরা। এছাড়া টাঙ্গাইলেও নানা আয়োজনে পালিত হয় দিনটি। ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী বরিশালবাসী হইতে সারা দেশবাসীকে শুভেচ্ছা এবং আমাদের নেত্রী খালেদা জিয়ার আশু মুক্ত কামনার জন্য সবাই দোয়া করবেন। বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী এই দিনে আমরা যাতে আমাদের তারুণ্যের প্রথম ভোট ধানের শীষের পক্ষে হোক, আমরা এই আশা নিয়ে সবার আগে বাংলাদেশ আমাদের একটি চেয়ারম্যান এই বার্তা নিয়ে আমরা এগোচ্ছি। বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাতা বার্ষিকীতে স্বাধীনতা
জাতীয়তাবাদী মেডিকেল টেকনোলজিস্ট এমট্যাবের উদ্যোগে আমরা ফ্রি ঔষধ বিতরণ করতেছি। সরকার পরিবর্তন, জরুরি অবস্থা বা তত্ত্বাবধায়ক সরকার নিয়ে ছড়ানো হচ্ছে তথ্যগুজব। এ নিয়ে বিচলিত হওয়ার কোনো কারণ নেই বলে মন্তব্য করেছেন আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল। বিকেলে সচিবালয়ে সাংবাদিকদের এই কথা বলেন তিনি। আইন উপদেষ্টা বলেন, প্রধান উপদেষ্টা বা রাষ্ট্রপতির সাথে সেনা প্রধানের সাক্ষাৎ এটি রুটিন কাজ। ফেব্রুয়ারিতে নির্বাচন করতে সরকার দৃঢ় প্রতিজ্ঞ, সে অনুযায়ী কাজ করছে সরকার। নির্বাচন নিয়ে দলগুলোর মতপার্থক্য অচিরেই দূর হয়ে যাবে বলে এ সময় আশা প্রকাশ করেন তিনি। আমরা সরকারের পক্ষ থেকে ফেব্রুয়ারিতে নির্বাচন করার ব্যাপারে দৃঢ় প্রতিজ্ঞ। এটা আমাদের প্রধান উপদেষ্টা বারবার বলেছেন। নির্বাচন কমিশনকেও সেরকম ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে, ওনারা সকল পদক্ষেপ গ্রহণ করছেন। তার আগে কিছু বিষয়ে যে মতভিন্নতা রয়েছে বা মতভেদ রয়েছে, সেটা আমরা আশা করি সেটা দূর হয়ে যাবে। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। সকালে প্রথমে প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন তিনি, এরপর রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করেন। সকালে প্রথমে প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন তিনি, এরপর রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করেন। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর থেকে এই সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে ও পরে বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। সাক্ষাৎকালে সেনাবাহিনী প্রধান সম্প্রতি তার চীন সফরকালীন অনুষ্ঠিত বিভিন্ন বৈঠকের অভিজ্ঞতা ও আলোচনার গুরুত্বপূর্ণ দিকসমূহ তুলে ধরেন। পাশাপাশি দেশের সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং তা উন্নয়নে সেনাবাহিনীর ভূমিকা নিয়ে বিস্তারিত মতবিনিময় হয়। আলোচনায় সেনাবাহিনী প্রধান আশ্বস্ত করেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন ও জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ সেনাবাহিনী সর্বাত্মক সহযোগিতা অব্যাহত রাখবে। এছাড়া সেনাবাহিনী প্রধান সেনাবাহিনীর অভ্যন্তরীণ চলমান উন্নয়নমূলক কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে রাষ্ট্রপতি এবং প্রধান উপদেষ্টাকে অবহিত করেন। জাতীয় নির্বাচন আয়োজনে কোনো ত্রুটি রাখবে না নির্বাচন কমিশন, যেন এই ইস্যুতে কেউ ইসিকে দোষারোপ করতে না পারে। ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত ট্রেসি অ্যান্ড জ্যাক বসনকে এমন কথাই জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। দুপুরে আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনারের সাথে বৈঠক করেন যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত। বৈঠক শেষে মার্কিন রাষ্ট্রদূত বলেন, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানে বাংলাদেশকে সহযোগিতা করতে চায় ওয়াশিংটন, শুনতে চায় সবার মতামত। তবে যুক্তরাষ্ট্র নির্দিষ্ট কোনো রাজনৈতিক দলকে সমর্থন করে না। বৈঠকে মার্কিন দূতাবাসের রাজনৈতিক কর্মকর্তা জেমস স্টেওয়ার্ট এবং রাজনৈতিক বিশেষজ্ঞ ফিরোজ আহমেদ উপস্থিত ছিলেন। দেশের জনগণকে সাথে নিয়ে সর্বশক্তি দিয়ে একটা সুন্দর যাতে ইলেকশন হয়, সেই চেষ্টা আমাদের থাকবে। এখানে কোনো আমাদের চেষ্টার কোনো ঘাটতি থাকবে না। আর আরেকটা জিনিস ওনাকে বলেছি, দেখেন আমরা নতুন কতগুলো জিনিস এবার আমাদেরকে করতে হচ্ছে। যেমন এই যে প্রবাসী ভোটটা, যেটা আগে বিধান থাকলেও ব্যালট, এই যে পোস্টাল ব্যালট থাকলেও কেউ এক্সিকিউশনে যায় নাই। এবার আমরা তো ম্যাসিভ স্কেলে প্রবাসী ভোটের জন্য আমরা ব্যবস্থা করতেছি। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস দেশের আরও 7টি রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক করবেন। মঙ্গলবার বিকেল 5টায় ওই বৈঠক অনুষ্ঠিত হবে। প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় এই বৈঠক অনুষ্ঠিত হবে বলে তার প্রেস উইং থেকে জানানো হয়। তবে কোন কোন দলের সঙ্গে বৈঠক হবে সে তথ্য জানানো হয়নি। এর আগে রোববার 3টি রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক করেন প্রধান উপদেষ্টা। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, জামায়াত ইসলামী ও জাতীয় নাগরিক পার্টির সঙ্গে পৃথক ওই বৈঠকে তিনি বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ও আসন্ন জাতীয় নির্বাচন নিয়ে আলোচনা করেন। শেখ হাসিনা কন্যা সাইমা ওয়াজেদ পুতুলের বিরুদ্ধে প্রতিবন্ধীদের সহায়তার নামে সূচনা ফাউন্ডেশন খুলে প্রায় 450 কোটি টাকা আত্মসাতের প্রমাণ পেয়েছে দুদক। একই সঙ্গে 930 কোটি টাকার বেশি সন্দেহজনক লেনদেনের অভিযোগে তার বিরুদ্ধে মামলা করেছে সংস্থাটি। আর অর্থ লোপাটের সহযোগী হিসেবে সাবেক মন্ত্রী, এমপি, এনবিআর চেয়ারম্যান, ব্যবসায়ী সহ অন্তত 35 জনের সংশ্লিষ্টতা খুঁজে পেয়েছে সংস্থাটি। চলতি বছরের জানুয়ারিতে সাইমা ওয়াজেদ পুতুলের প্রতিষ্ঠিত সূচনা ফাউন্ডেশনের খোঁজে ধানমন্ডির 5 নম্বর রোডে অবস্থিত সুধা সদনে অভিযান চালায় দুদক।
এই বাড়িটি সহ সূচনা ফাউন্ডেশন বেশ কয়েকটি ঠিকানা ব্যবহার করলেও কোনোটিতে অস্তিত্ব খুঁজে পায়নি তারা। তবে দৃশ্যমান অস্তিত্ব না পেলেও 7 মাসের ব্যবধানে পুতুলের এই প্রতিষ্ঠানের বিরুদ্ধে অর্থ লুটপাট, কর ফাঁকি সহ বিস্তর দুর্নীতির প্রমাণ পেয়েছে দুদক। আইসিইউ থেকে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরকে কেবিনে স্থানান্তর করা হয়েছে। বিষয়টি জানিয়েছেন দলটির গণমাধ্যম বিষয়ক সমন্বয়ক। এর আগে সকালে ঢাকা মেডিকেলের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান জানান, নূরের শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে, আগামী 1 সপ্তাহের মধ্যে তাকে রিলিজ দেয়া হতে পারে। তবে শরীরের বিভিন্ন অংশের ক্ষত সেরে উঠতে 4 থেকে 6 সপ্তাহ সময় লাগবে। পাশাপাশি নাকের ভাঙা অংশ নির্দিষ্ট স্থানে থাকায় দ্রুতই নাক স্বাভাবিক হয়ে যাবে। চিকিৎসকদের পরামর্শে স্বাভাবিক খাবার গ্রহণ করতে পারছেন নূর। এদিকে নূরের শারীরিক অবস্থার খোঁজ নিতে ঢাকা মেডিকেলে যান নৌ পরিবহন উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন। যেটা সাবঅ্যারাকনয়েড হেমোরেজ ছিল মাইল্ড, এটা রিজলভ হয়ে গেছে। আমরা গতকাল থেকে ওনাকে বলেছি যে নর্মাল খাবার খেতে, কিন্তু খেতে গেলে ওনার একটু ব্যথা লাগছে, এইটুকু। এছাড়া আর এমনি কোনো সমস্যা নেই। আজকে সব ডাক্তাররা দেখেছেন এবং ওনারা মতামত দিয়েছেন তাকে আইসিইউ থেকে কেবিনে শিফট করার জন্য। কক্সবাজার শহরের বাঁকখালী নদীর তীরে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান শুরু করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ BIWTA। সকালে বাঁকখালীর কস্তুরা ঘাট এলাকা থেকে শুরু হয় উচ্ছেদ অভিযান। এ সময় জেলা প্রশাসন, BIWTA-র ঊর্ধ্বতন কর্মকর্তা সহ পুলিশ, র্যাব ও সেনাবাহিনী সদস্যরা উপস্থিত ছিলেন। অভিযানে স্কেভেটরের সাহায্যে গুড়িয়ে দেওয়া হয় 4টি স্থাপনা। 5 সেপ্টেম্বর পর্যন্ত অভিযান চলবে। এর আগে গত 24 আগস্ট বাঁকখালী নদীর সীমানায় থাকা দখলদারের তালিকা তৈরি করে 4 মাসের মধ্যে উচ্ছেদ এবং দূষণ নিয়ন্ত্রণে ব্যবস্থা নিতে সরকারকে নির্দেশ দেন হাইকোর্ট। নির্দেশনায় বলা হয়, বাঁকখালী নদীর বর্তমান প্রবাহ এবং RS জরিপের মাধ্যমে সীমানা নির্ধারণপূর্বক নদীটিকে সংরক্ষণ করতে হবে। এরপর গত 29 আগস্ট কক্সবাজার সফর করেন নৌ পরিবহন উপদেষ্টা। নোয়াখালীতে অবৈধ স্থাপনা উচ্ছেদে ভ্রাম্যমাণ আদালতের অভিযানের সময় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে উত্তেজিত জনতা। এ সময় নির্বাহী ম্যাজিস্ট্রেটের গাড়ি ভাঙচুর করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে ছুটে যায় পুলিশ ও সেনাবাহিনীর একাধিক টিম। পুলিশ জানায়, বেলা 11:30টার দিকে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাহিম হাসান খানের নেতৃত্বে অভিযান শুরু হয়। শহরের প্রধান সড়কের দুপাশের অবৈধ স্থাপনা উচ্ছেদকালে উত্তেজিত জনতা সড়ক অবরোধ করে বিক্ষোভ করে। এ সময় ম্যাজিস্ট্রেটের গাড়ি ভাঙচুর করা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে ছুটে যায় পুলিশ ও সেনাবাহিনীর একাধিক টিম। এ সময় পরিস্থিতি কিছু শান্ত হয়। দীর্ঘ সময় সড়ক বন্ধ থাকায় যানজটের সৃষ্টি হয়। দুর্ভোগে পড়েন সাধারণ মানুষ। নাটোর জেলা BMA-এর আহ্বায়ক ও ক্লিনিক মালিক ডায়াগনস্টিক অ্যাসোসিয়েশনের সভাপতি ডাক্তার আমিনুল ইসলামের গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়েছে। দুপুরে শহরের পুরাতন বাস টার্মিনাল এলাকায় তার নিজ হাসপাতাল জনসেবা হাসপাতালের 3য় তলার একটি কক্ষ থেকে মরদেহ উদ্ধার করা হয়। পুলিশ জানায়, সকাল থেকে হাসপাতালের কর্মচারীরা আমিনুল ইসলামের কক্ষে গিয়ে ডাকাডাকি করে। এ সময় ভেতর থেকে কোনো সাড়া শব্দ না পেয়ে পরে ঘরের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করেন তারা। এ সময় ডাক্তার আমিনুল ইসলামের গলাকাটা মরদেহ দেখে পুলিশে খবর দেয় হাসপাতালের কর্মচারীরা। পরে খবর পেয়ে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে। এটি হত্যা নাকি আত্মহত্যা তা খতিয়ে দেখছে পুলিশ। মেহেরপুরে মাদক মামলায় 5 জনকে যাবজ্জীবন কারাদণ্ড ও প্রত্যেককে 50,000 টাকা জরিমানা, অনাদায়ে আরও 1 বছর কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক ASA নাসিম রেজা এই আদেশ দেন। যাবজ্জীবন সাজাপ্রাপ্তরা হলেন টিপু সুলতান, স্বপন আলী, আবেদ আলী, রাজীব সর্দার ও জুয়েল রানা। এদের মধ্যে রাজীব সর্দার ও জুয়েল রানা পলাতক রয়েছেন। মামলার বিবরণে বলা হয়, 2019 সালের 6 সেপ্টেম্বর ভোররাতে গাংনী উপজেলার আকুবপুরে চেকপোস্ট বসায় পুলিশ। এ সময় একটি ট্রাকে তল্লাশি চালিয়ে 460 বোতল ফেন্সিডিল সহ 4 জনকে গ্রেফতার করা হয়। সে সময় জুয়েল রানা নামে একজন পালিয়ে যায়। পরে গাংনী থানার SI আলী রেজা বাদী হয়ে 5 জনকে আসামি করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেন। দীর্ঘ তদন্ত শেষে অভিযুক্তদের বিরুদ্ধে চার্জশিট দাখিল করা হয়। এরপর আদালত সাক্ষী প্রমাণের ভিত্তিতে অভিযুক্ত 5 জনকে যাবজ্জীবন কারাদণ্ড ও প্রত্যেককে 50,000 টাকা জরিমানা, অনাদায়ে আরও 1 বছর কারাদণ্ডাদেশ দেন।
পরিবেশ খাতে সচেতনতা তৈরিতে বিশেষ ভূমিকা রাখায় এবার গ্রিনম্যান অ্যাওয়ার্ড দেওয়া হলো 6 নাগরিককে। সকাল 10:30টায় পরিবেশবাদী সামাজিক সংগঠন সবুজ আন্দোলনের পক্ষ থেকে এই পুরস্কার দেয়া হয়। এবার পরিবেশে বিশেষ অবদানের জন্য গ্রিনম্যান অ্যাওয়ার্ড পেয়েছেন 3 শিক্ষক এবং তিন সাংবাদিক। এ উপলক্ষে প্রেস ক্লাবে আয়োজিত আলোচনা সভায় বক্তারা বলেন, বিভিন্ন সময়ে পরিবেশের উপর বিরূপ প্রভাব পড়ে এমন অনেক প্রকল্প নিয়েছে সরকার। বক্তারা আরও বলেন, বিভিন্ন সময়ে উন্নয়ন ও পরিবেশকে মুখোমুখি দাঁড় করানো হয়েছে। জনগণকে বোঝানো হয় উন্নয়ন মানেই কংক্রিটের ছোঁয়া। এই অপসংস্কৃতি থেকে মানুষকে বের হয়ে আসার অনুরোধ করেন বক্তারা। সভা শেষে বিজয়ীদের হাতে স্মারক ও সনদ তুলে দেন অতিথিরা। এবার গ্রিনম্যান অ্যাওয়ার্ড পেয়েছেন এখন টেলিভিশনের রিপোর্টার শম্পা বিশ্বাস, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব ও খনিবিদ্যা বিভাগের অধ্যাপক ডক্টর চৌধুরী মোহাম্মদ সারোয়ার জাহান, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিদ্যা বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ডক্টর মনিরুল এইচ খান, দৈনিক খোলা কাগজের সিনিয়র স্টাফ রিপোর্টার মোহাম্মদ তানজিরুল ইসলাম, বৈশাখী টেলিভিশনের স্টাফ রিপোর্টার মোহাম্মদ শহীদুল ইসলাম পিয়াস এবং সাভার ক্যান্টনমেন্ট মর্নিং গ্লোরি স্কুল অ্যান্ড কলেজের প্রভাষক মনিকা আফরোজ শিলা। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। আফগানিস্তানের পূর্বাঞ্চলে 6 মাত্রার ভয়াবহ ভূমিকম্পে 800-রও বেশি প্রাণহানির খবর পাওয়া গেছে। আহত হয়েছেন 2500-এর ওপর। দেশটির নাঙ্গরহার ও কুনার প্রদেশে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে বহু বাড়িঘর। হতাহতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা করছে তালেবান সরকার। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা বলছে, রোববার গভীর রাতে পূর্ব আফগানিস্তানে ভূমি থেকে 8 কিলোমিটার গভীরে ভূমিকম্পের উৎপত্তিস্থল, যা ছিল নাঙ্গারহার প্রদেশের রাজধানী এবং আফগানিস্তানের 5ম বৃহত্তম শহর জালালাবাদ থেকে 27 কিলোমিটার দূরে। এতে কাবুল থেকে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ পর্যন্ত 300 কিলোমিটারের বেশি দূরের আবাসিক ভবনগুলো কেঁপে ওঠে। 2022 সালে পূর্ব আফগানিস্তানে 5.9 মাত্রার ভূমিকম্পে অন্তত 1000 মানুষের প্রাণহানি ও 3000 বাসিন্দা আহত হয়েছিলেন, যা 2 দশকের মধ্যে সবচেয়ে বড় বিপর্যয়ের ঘটনা ছিল। এবার খেলার খবর। বাংলাদেশ নেদারল্যান্ডস টি20 সিরিজ প্রসঙ্গ। সিরিজের দ্বিতীয় ম্যাচে টসে জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচ শুরু সন্ধ্যা 6টায়। এই মুহূর্তে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আছেন সহকর্মী সন্দীপন শুভ। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। শুভ, ম্যাচ ঘিরে দর্শক উপস্থিতি কেমন দেখছেন? ম্যাচে বাংলাদেশ কি পরিকল্পনা নিয়ে মাঠে নামবে জানতে পেরেছেন কিনা? আচ্ছা দেখুন, আমি আজকে কিন্তু দ্বিতীয় ম্যাচ, সিরিজের দ্বিতীয় ম্যাচে বেশ আত্মবিশ্বাসের সাথে টাইগাররা কিন্তু লড়াই করবেন এবং গতকালও আমরা শুনছিলাম টাইগারদের সাথে কথা বলছিলাম, যখন তারা বলছিলেন যে তারা খুবই আত্মপ্রত্যয়ী যে আজকের ম্যাচে তারা সিরিজটি নিশ্চিত করতে চান তারা, এবং আগামীকালকে তারা এরপরের ম্যাচে কিন্তু তারা হোয়াইট ওয়াশ করতে চান। বিশেষ করে আজকের ম্যাচের নজর সবার এই দিকে, কারণ এই যে দর্শকরা বলছেন যে টাইগাররা যে ফর্মে আছেন, বিশেষ করে যে লাস্ট দুটো সিরিজের কথা যদি আমরা একটু বলি, বিশেষ করে পাকিস্তান সিরিজেও কিন্তু বাংলাদেশ দারুণ পারফরমেন্স করেছিল এবং তারা কিন্তু 2-1 তারা সেই টি20 সিরিজটি জিতে নেয়। এর পাশাপাশি কিন্তু সাম্প্রতিক সময়ে বাংলাদেশ টিমের সবচেয়ে বড় জিনিস সেটি হচ্ছে পাওয়ার হিটিংও ভালো করছে। বোলিং ডিপার্টমেন্ট তো অসাধারণভাবে তারা পেস বোলিং সহ স্পিন বোলিং সবগুলো ডিপার্টমেন্ট ভালো করছে। গত যে ম্যাচ হয়েছে, প্রথম ম্যাচে কিন্তু আমরা দেখেছি যে বিশেষ করে ফিল্ডিং সেকশনগুলোতে যে দুর্বলতা ছিল সেই দুর্বলতাগুলো কিন্তু কাটিয়ে উঠছে। বেশ দুটি অসাধারণ ক্যাচ আমরা দেখেছিলাম এবং ফিল্ডিংও কিন্তু গ্রাউন্ড ফিল্ডিং সহ বাউন্ডারিতে ভালো ফিল্ডিং আমরা দেখেছি। প্রত্যেকটা ডিপার্টমেন্টে কিন্তু ভালো করছেন এখন বাংলাদেশের প্লেয়াররা। তবে নেদারল্যান্ডস কিন্তু বলছেন, গতকাল যখন নোয়াক রেস যখন কথা বলেছেন নেদারল্যান্ডসের ব্যাটসম্যান, তখন কিন্তু তিনি আমাদেরকে জানিয়েছেন তারা 1-0 পিছিয়ে গেলেও তারা কিন্তু বাকি দুটো ম্যাচে জিততে চান এবং তারা এখনও সিরিজ জেতার ব্যাপারে তারা সমানভাবে উদ্গ্রীব অবস্থায় আছেন। এবং আরেকটা বিষয় হচ্ছে, এখানে আপনারা দেখতেই পাচ্ছেন কিভাবে দর্শকদের যে উন্মাদনা। সিলেট কিন্তু ক্রিকেটের জন্য একটা বিশেষ উন্মাদনার জায়গা এবং সিলেটে ক্রিকেট উন্মাদনা আজকের নয়, সেটি অনেক বছর ধরেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এবং আজকেও দেখেন দর্শকরা কিন্তু দীর্ঘ লাইনে দাঁড়িয়ে কিন্তু তারা স্টেডিয়ামে প্রবেশ করছেন এবং সবার কণ্ঠেই কিন্তু আমরা যেটি শুনছিলাম যে বাংলাদেশ এবং লিটন সাইফদের চমক দেখার জন্য তারা অপেক্ষা করছেন। আরেকটা বিষয় আমি যদি আপনাকে জানিয়ে রাখি,
রাখি, ম্যাচ শুরুর আগে কিন্তু আজকে বিসিবি পরিচালক নাজমুল আবেদিন ফাহিম সাংবাদিকদের সাথে কথা বলেছেন। আজকে প্রায় 3.5 ঘন্টা ব্যাপী একটা দীর্ঘ সভা হয়েছে বিসিবির 21তম বোর্ড সভা। সেই বোর্ড সভাটি প্রথমবারের মতো সিলেটে অনুষ্ঠিত হয়েছে। সিলেটে এই সভায় কিন্তু বেশ কিছু গুরুত্বপূর্ণ আলোচনা হয়। তার মধ্যে যেটি সবচেয়ে বেশি প্রয়োজনীয় বা গুরুত্বপূর্ণ সভা ছিল সেটি হচ্ছে অক্টোবরের প্রথম সপ্তাহে কিন্তু এই নির্বাচন, বিসিবি নির্বাচন, যে বহুল কাঙ্ক্ষিত নির্বাচনটি অনুষ্ঠিত হবে এবং এর পাশাপাশি বিপিএল নিয়ে কিছু আলোচনা হয়েছে। বিপিএল ফিক্সিংয়ের সাথে যারা জড়িত তাদের নিয়েও আলোচনা হচ্ছে এবং এর পাশাপাশি আরও কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত এসেছে। বিসিবির পক্ষ থেকে হাই প্রোফাইল কিছু কোচ নিয়ে আসার কথা বলছেন এবং নাজমুল আবেদিন ফাহিম বলেছেন যে যেভাবে এই ক্রিকেটকে আরও ঢেলে সাজানো যায়, আরও যাতে পরিপাটি সুশৃঙ্খলভাবে ক্রিকেটকে এগিয়ে নিয়ে যায় সেই চিন্তাই তারা করছেন। তো এই ছিল আসলে দ্বিতীয় ম্যাচ শুরুর আগে আমার কাছে সর্বশেষ তথ্য। সিলেট থেকে বাংলাদেশ নেদারল্যান্ডস টি20 সিরিজের সবশেষ খবর জানাচ্ছিলেন সহকর্মী সন্দীপন শুভ। শেষ করছি এখন চারদিক। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। শুভ অপরাহ্ন।